ইলেকশন কমিশন তো কামাল করে দিচ্ছে। আজকে এই নিয়ে টানা 3টি প্রতিবেদন ইলেকশন কমিশনকে নিয়ে করতে হচ্ছে, তার কারণ তারা কাজটাই এমন করছে। সকালেই আপনাদেরকে যে প্রতিবেদন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হচ্ছে, কাউন্টার স্ট্রাইক চালানো হচ্ছে, যার ফলে ওই ওসি থেকে আরম্ভ করে বিডিও, এআরও যাদেরকে দিয়ে দিদিমণি ম্যানেজ করার চেষ্টা করতেন, খেলার পুরো ফিল্ডিংটা সাজাতেন, তাদেরকেই সরিয়ে দিয়েছে। ফলে মাতাল কলুকে ছুটে যেতে হয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে গিয়ে হাঙ্গামা করার চেষ্টা করা হচ্ছে। বলছে রাষ্ট্রপতি শাসন জারি করলে এর থেকে বোধহয় এত কঠিন পরিস্থিতি হতো না। সেই সব মিথ্যা না মিথ্যেই আপনাদের দেখালাম যে কিভাবে ইলেকশন কমিশন পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার ব্যবস্থাটা সুনিশ্চিত করতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে। আর এবার কিন্তু ইলেকশন কমিশন সার্জিক্যাল স্ট্রাইক চালালো নিজেদের ঘরে। ফলে সেই নিয়ে হই হই রই রই অবস্থা পড়ে গেছে। মনোজের ডেপুটি সহ সিইও দপ্তরের 4 অফিসারকে সরিয়ে নিল নবান্ন, যুগ্ম সিইও করে পাঠালো একজনকে। যা জানা যাচ্ছে, ইলেকশন কমিশনের ডেপুটি সিইও ছিলেন সুব্রত পাল, তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠানো হয়েছে। সিইও দপ্তরের 2জন অতিরিক্ত সচিব ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রম দপ্তরে, সুপ্রিয় দাস তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে খাদ্য দপ্তরে, এবং সিইও দপ্তরের যুগ্ম সচিব ছিলেন মিঠু দত্ত, তাকে সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ফিরিয়ে আনা হয়েছে রাহুল নাথকে, যিনি আগে ছিলেন কমিশনে। এই মনোজ কুমার আগরওয়াল দায়িত্ব নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে। এবার এটা কি নবান্ন করলো? না, নবান্ন করেনি, ইলেকশন কমিশনই বলেছে এই চেঞ্জেসগুলো করো। এবার কেন এই জায়গাটা করা হলো? দেখুন, অনেকগুলো থিওরি ঘুরছে কেন ইলেকশন কমিশন করেছে, তারা তো অফিসিয়ালি কিছু বলছে না, কিন্তু সেই জনপ্রিয় থিওরিগুলো আপনাদের সামনে এক এক করে নিয়ে আসছি। আপনারাই বিচার করে দেখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। অনেকে বলছেন এই যে বিভিন্ন রকম রদবদল হচ্ছে, এখন এই রদবদলের ফলে দিদিমণি, ভাইপুমণি সকলেই বুঝে গেছে যে আর এবার ওই খেলা হবে স্লোগান চলবে না, খেলা তাদের এগেনস্টই হয়ে যাচ্ছে। ফলে যেখানে যে নতুন বসছে তাকে ম্যানেজ করার জন্য হাত বাড়ানোর চেষ্টা করছে। আর সেই জন্য ঘন ঘন এই পরিবর্তন করে ঘুঘুর ভাষাটা ভেঙে দিতে চাইছে নির্বাচন কমিশন, যাতে যাকেই তুমি সেটিং করার চেষ্টা করো না কেন, আলটিমেটলি তাকে আমি ওই জায়গায় রাখবোই না। নির্বাচনের আগে এতবার চেঞ্জেস করব যে তোমাদের এই ফিল্ড সেটিং একদম ঘেঁটে হয়ে যাবে। এটা একটা জনপ্রিয় থিওরি চলছে। 2 নম্বর আর একটা থিওরির কথা চলছে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের মধ্যে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেই নিয়ে আসা হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে আসার পরও কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যাচ্ছে না। ফলে সেক্ষেত্রে যে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনটা করার চেষ্টা করছে ইলেকশন কমিশন, তার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় যাকে নিয়ে এসেছিলাম ভুল হয়েছে, সুতরাং আমি যেহেতু এনেছিলাম ভুল হয়েছে, লোকে কি বলবে এইসব ভাবনা চিন্তার দরকার নেই। ভুল যখন হয়েছে আমরা বুঝতে পেরেছি, তাকে সরিয়ে দাও, নতুন কাউকে নিয়ে এসো যাকে দিয়ে এই কাজটা এক্সিকিউট হওয়া যাবে। বা এটাও হতে পারে যে এই সব যে চেঞ্জেসগুলো হচ্ছে যাদের উপর হচ্ছে তাদের উপর ভীষণ রাগে অ্যাটাক হতে পারে, সেখানে অন্যরকম জিনিস হতে পারে। ফলে একাধিক ব্যক্তিকে এইসব পদে আগে থেকেই কাজ করিয়ে এমন এক্সপিরিয়েন্স করে রাখো যেখানে ঘাঁটার চেষ্টা করলেও শেষ মুহূর্তে আবার রদবদল করে সেই ব্যাপারটাকে নিউট্রালাইজ করা যাবে। সুতরাং অনেকগুলো জনপ্রিয় থিওরি ঘুরছে, কিন্তু মূল কথা যেটা ঘুরছে সেটা হচ্ছে দিদিমণি ভাইপোমণির কোনো প্ল্যানকে কিছুতেই এক্সিকিউট করতে দেওয়া হবে না। তারা যাতে এক ফোঁটাও কোথাও ম্যানেজ করতে না পারে, মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সেই জায়গাটা এনশিওর করা। অন্যদিকে এই প্রসঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সিদ্ধান্ত, খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের কোনো ডিউটিতেই কোনো সিভিক ভলেন্টিয়ারের নো এন্ট্রি হয়ে যাচ্ছে, তাদেরকে কিছুতেই কাজে লাগানো যাবে না। শুধু তাই নয়, এই সিভিক ভলেন্টিয়ার যাদেরকে বলা হয় দলদাস, যারা পার্টি ক্যাডার, তাদেরকে এই চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে। তাদের যদি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে দেখা যায়, ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। এমনকি আশা কর্মী যারা আছে তাদেরকেও এবারে কোনো ইলেকশনের কাজে লাগানো যাবে না। অর্থাৎ ক্যাডার বেস্ট ঘুঘুর বাসা যেখানেই আছে সেটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। এখন থেকেই ইলেকশন সেন্টিমেন্টের বাইরে রেখে দিচ্ছে ইলেকশন কমিশন। শুধুমাত্র তাই নয়, অবসরপ্রাপ্ত পুলিশ, সরকারি অফিসার যারা রয়েছে তাদেরকেও নির্বাচনের কোনো কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্রাইজ পোস্টিং যারা পেয়েছে, দিদিমণির দয়া দাক্ষিণ্যে আছে, হতেই পারে তারা দিদিমণির হয়েই কাজ করবে, সেটা করতে দেওয়া হবে না। আর এই সব যখন হচ্ছে তখন অভিষেক বাবুর খুব চিন্তা বেড়ে গেছে। প্রচার সেরেই বিকেলে 5টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যাচ্ছেন অভিষেক। আলোচনা কোন বিষয়ে ছিলেন? সেই জঙ্গলমহলে হেলিকপ্টারে করে তড়িঘড়ি উড়ে চলে এসে সিইও দপ্তরে যাচ্ছেন, এবং সেখানে নজিরবিহীন অসভ্যতা অলরেডি তার যারা সমর্থকরা আছে তারা শুরু করে দিয়েছে।
কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে বাংলার ভোটের সময় কবে ইলেকশন কমিশনের দপ্তরে যেতে দেখেছেন, তাও প্রচার ছেড়ে এসে তড়িঘড়ি হাউমাউ করে এরকম ছুটতে দেখেছেন, এবং কী কারণে যাচ্ছেন সেটাও তিনি আগে থেকে বলতে পারছেন না। বাজার গাবিয়ে বেড়ানো যার স্বভাব, তিনি এই এতখানি হতচকিত এরকম স্টেপ নিচ্ছেন কেন? তার মানে বাঁশটা বেশ আছলা, বেশ মোটা, বেশ লেগেছে, সেটাই কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? এখন এই এই অবস্থা দেখে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এদের অবস্থা খারাপ। এই ইলেকশনে একটা এমন জায়গা তৈরি হয়ে গেছে, এরা নিজেরাও বুঝতে পেরে যাচ্ছে যে আর বোধহয় ফেরত আসা যাবে না। অর্থাৎ এই বাংলায় একটা পরিবর্তনের সুযোগ তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা ভোটার, যাদের ভোটে এই পরিবর্তন বা প্রত্যাবর্তন এইটা সুনিশ্চিত হবে, তারা মানসিকভাবে তৈরি হয়েছি তো? যারা তৈরি হননি তাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই, এবং সেটা শিক্ষা দপ্তরের মাধ্যমে। সেই শিক্ষা দপ্তরে ঠিক কী ঘুঘুর ভাষা চলছে সেইটা একবার ভেবে দেখুন, এবং এই ঘুঘুর ভাষাকে যদি কন্টিনিউ হতে দিতে চান অবশ্যই প্রত্যাবর্তন করান, এবং তারপরে আপনার বাড়ির সন্তানটা যার ওই শওকত আরাবুলের পিছন ধরে বোমা বাঁধা ছাড়া আর কোনো ভবিষ্যৎ থাকবে না। আপনার ছেলেকে ওই লক্ষ লক্ষ ছেলেমেয়ের সঙ্গে যুবসাথীর লাইনে দাঁড়াতে হবে ১,৫০০ টাকা মাস গেলে ভিক্ষা পাওয়ার জন্য। যদি এই জায়গাটা চান অবশ্যই প্রত্যাবর্তন, না হলে পরিবর্তন মাস্ট। কেন বলছি? কেননা একটা যদি জাতিকে ভাঙতে হয় না, তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরবার করে দিতে হয়, তার মেরুদণ্ডটাই ভেঙে যাবে। আর ঠিক সেই অবস্থায় পশ্চিমবঙ্গে চলছে। কেন? আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা বিচার করে দেখুন এটা সঠিক বলছি নাকি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্রথম কথাই হচ্ছে ২৬,০০০ চাকরি চলে গেছে। এটা আজকে সবার কাছে স্পষ্ট। কাদের জন্য গেছে, কেন গেছে, যতই দিদিমণি গলাবাজি করুক, আজকে আমার আপনার সকলের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে। এই ২৬,০০০ চাকরি থাকলে ১,০০০+ স্কুল, সেখানে কিন্তু ওয়েল ইকুইপড টিচার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা করে রাখা যেত, সেটা পশ্চিমবঙ্গে ভেঙে গেল। শুধু তাই নয়, এই যে ১,০০০টা স্কুলে শিক্ষকদের এই ঘাটতি হয়ে গেল, তার ফলে কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে ডিপ্রাইভ হয়ে গেল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এলে ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাদেরকে বেশি বেশি নাম্বার দিয়ে পাশ করিয়ে দাও, কী কী লিখেছে দেখার দরকার নেই, ভুরি ভুরি নাম্বার দাও, কিন্তু তাতে আলটিমেটলি কি এরা শিক্ষা পাচ্ছে? আর যদি শিক্ষা না পায়, সর্বভারতীয় ক্ষেত্রে কোথায় পিছিয়ে যাচ্ছে সেটা একবার ভাবুন তো। একবার ভেবে দেখুন, সিঙ্গুর আন্দোলন, রংধেনু, রামধেনুকে রংধেনু পড়তে হবে, ফুপা আপা পানি এইসব শিখতে হবে, আর সেই সব শেখাতে গিয়ে কতখানি আউটডেটেড সিলেবাস এই পশ্চিমবঙ্গে চলছে। কেন? কেননা গোয়ার তুমি কিছুতেই ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে টাই আপ করা যাবে না। তাহলেই তো বেশি বেশি শিখে যাবে, এরা সত্যি সত্যি শিখে যাবে, মানুষের মধ্যে রাষ্ট্রবোধ দেশাত্মবোধ বেড়ে উঠবে, আর তাহলেই দুধেল গায়েদের ভোটগুলো পিছলে যাবে, ক্ষমতা থেকে এরা পিছলে যাবে। শুধু সেই নিজস্ব স্বার্থে কতখানি পিছিয়ে দিচ্ছে আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে। একবার ভেবে দেখেছেন সেই জায়গাটা? একবার ভেবে দেখুন তো, এই রাজ্য সরকার তরুণের স্বপ্ন, সবুজ সাথী এইসব প্রকল্প চালায়, যেখানে নাকি সাইকেল দেওয়া হয়। বিরোধীরা তো অভিযোগ করে যে এই সাইকেল আসলে ভাইপো বাবুর শ্বশুরের কোম্পানি থেকে আসে, তাকে মোটা টাকা পাইয়ে দেওয়ার জন্য এইসব জিনিস চালানো হয়। সবথেকে বড় কথা, এই সাইকেল আমরা দেখি জং ধরা অবস্থায় পড়ে রয়েছে গোডাউনে, তার উপর ঘাস গজিয়ে গেছে, বিলি হচ্ছে না। যে সাইকেল বিলি হচ্ছে সেটা খোলা মার্কেটে ১৮০০ টাকায়, ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। আমার আপনার ট্যাক্সের পয়সা কেমন নয়চয় হচ্ছে বুঝতে পারছেন? ওই যে সাইকেল আসছে, সেই সাইকেল চাপার আগে অন্তত ৭০০ থেকে ৮০০ টাকা বাইরের মার্কেটে খরচ করতে হয়, তবে সাইকেলটা চাপার মতো জায়গায় যায়। তাহলে আলটিমেটলি এই তরুণের স্বপ্ন, এই সবুজ সাথী প্রকল্প, এইসব করে শিক্ষাকে কি সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি এখানে কিছু পাইয়ে দেওয়ার ভাতার ভোটের রাজনীতি করে আলটিমেটলি আমার আপনার ট্যাক্সের পয়সাটা নয়ছয় করছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গে ২০১৯ থেকে ২০২৪ এই ৫ বছরের স্ট্যাটিস্টিক্সটা আমি খুঁজে বার করেছি। সেখানে দেখা যাচ্ছে ৯,০০,০০০ স্টুডেন্ট, এই ৫ বছরের ৯,০০,০০০ স্টুডেন্ট তারা কিন্তু সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে চলে গেছে। কেন? কেননা একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এখানে টিচার নেই, নতুন করে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, যে টিচাররা রিক্রুটেড হচ্ছেন তারা ABCD অ ক খ যোগ বিয়োগ গুণ ভাগ জানে না, ফলে ৯,০০,০০০ স্টুডেন্ট বেসরকারি স্কুলে চলে গেছে। এখন বেসরকারি স্কুলে যাওয়া মানেই মোটা টাকা বেতন, আপনার আমার পকেটে চাপটা পড়ছে, অথচ সরকারি স্কুল থেকে সেই শিক্ষাটাই তারা পেতে পারতো, তারা এখান থেকে বেটার লাইফ পেতে পারতো। সেই জায়গাটাকে এরা শুধু বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে ৩,৮০০ এমটি স্কুল বা জিরো এনরোলমেন্ট স্কুল আছে, যেটা গোটা দেশের যত
জিরো এনরোলমেন্ট স্কুল আছে, মানে একটাও ছাত্র সারা বছরে ভর্তি হয়নি, সেরকম স্কুলের 50% শুধু পশ্চিমবঙ্গে আছে। যে শিক্ষা নিয়ে একদিন আমরা বাঙালিরা গর্বিত হতাম, গোটা দেশ বাঙালির শিক্ষাকে স্যালুট করতো, আজকে সেই রাজ্যের হালটা এরা গত 15 বছরে কোথায় পাঠিয়ে দিয়েছে দেখুন। এবং এই যে 3800 স্কুলের কথা বললাম, সেখানে যে টিচার রয়েছে সেটাও প্রায় 18,000-এর কাছাকাছি। সেই শূন্য স্কুলের টিচারের সংখ্যা, এটা যদি দেশের শূন্য স্কুলের টিচারের সংখ্যার সঙ্গে ম্যাপ করা হয়, তাহলে দেখা যাচ্ছে গোটা দেশের 86% শুধু বাংলাতে রয়েছে। এখন এই যে স্কুলগুলোতে একটাও ছাত্রছাত্রী ভর্তি হয়নি, সেই স্কুলতে এই শিক্ষকদের রেখে দিয়ে কাদের রেখে দেওয়া হচ্ছে? অনেকেই বলছেন এরা হচ্ছেন আসলে দলদাস, এরা হচ্ছে আসলে পার্টি ক্যাডার, এরাই তো যখন ভোটের ডিউটিটা পায় তখন এনশিওর করে যাতে দিদিমণি ক্ষমতা থেকে না যেতে পারে, এরাই তো মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে এদেরকে রেখে দেওয়ার জন্য। কেন? কেননা কোনো কাজ নেই, কোনো খাটনি নেই, শুধুমাত্র পার্টিটা করি, সেই জন্য শূন্য স্কুলে গিয়ে আমরা মাসের শেষে বেতনটা তুলে নিয়ে চলে আসি। ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন কোয়ালিটি, কোনো কিছু ডেভেলপমেন্ট করার কোনো জায়গা এরা করেছে? গোটা শিক্ষা দপ্তরটা এদের আমলে জেলে বসে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গেছে, পুরো ডিপার্টমেন্টটা চুরি করেছে, এবং তারপর যে চোর চিটিংবাজ ফেরেববাজগুলো এই সিস্টেমটাকে চুরি করতে সাহায্য করেছে, সেই মানিক ভট্টাচার্যের মতো লোকগুলোকে এরাই জামাই আদর করে টিকিট দিয়েছে। আজকে এডুকেশান সিস্টেমটাকে ঠিক এইভাবেই এরা শেষ করে দিয়েছে। এবং তার ফলে পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের তথা সারা এশিয়ার গর্ব ছিল যে দুটো ইউনিভার্সিটি, তাদের কতখানি ডিটোরিয়েশন হয়েছে জানেন? ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, গর্বের জায়গা, তারা আজকে 26তম স্থান থেকে সারা ভারতবর্ষের মধ্যে 47তম স্থানে চলে এসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা আমরা যখন পড়াশোনা করেছি না, তখন যাদবপুরে চান্স পাওয়া একটা গর্বের ব্যাপার ছিল। কোনো ছেলে যদি যাদবপুরে চান্স পেত, লোকজন গিয়ে তার বাড়িতে দেখে আসতো। সেই যাদবপুরের অবনমন ঘটেছে, 12 নম্বর স্থান থেকে আজকে 18 নম্বর স্থানে চলে এসছে। শিক্ষাকে কিভাবে তিলে তিলে গলা টিপে শেষ করার পরিকল্পনা চলছে একবার বুঝতে পারছেন? সবথেকে বড় কথা, কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা অভিযান চালায়, যেখানে 2024-25 সালে কোনো ফান্ডই কেন্দ্র সরকার পাঠাতে পারেনি, কেননা নন কমপ্লায়েন্স ছিল। এই দিদিমণি বলেন না 2 লক্ষ কোটি টাকা পাওনা আছে, কোনো দিন এই সমগ্র শিক্ষা অভিযানের নিয়ে কোনো কথা বলে, কোনো ব্রেকআপ দেখায়? তার কারণ এরা নিজেরাই জানে যে এই টাকাটা এলেও আমরা খরচ করতে পারবো না, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যার সবথেকে বড় নমুনা হচ্ছে 2025-26 ক্ষেত্রে, যেখানে কেন্দ্র সরকার 3,467 কোটি টাকা, মাইন্ড ইট, 3,467 কোটি টাকা, প্রায় 3,500 কোটি টাকা এই নবান্নকে পাঠিয়েছে। কিন্তু সেই টাকাটা এরা এতটাই ক্যালাস, এতটাই সিস্টেমটাকে প্যারালাইজড করে দিয়েছে যে সেই টাকাটা ইউটিলাইজ করতে পারেনি, সেই টাকাটা পড়ে আছে। ভাবতে পারছেন আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা কতখানি পিছিয়ে যাচ্ছে? কেন এই রাজ্য ছেড়ে আমার আপনার ছেলে মেয়েকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে? কেন এই রাজ্যটা ক্রমশ বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে? কেন বাঙালি জাতিটার অস্তিত্ব প্রশ্নের মুখে চলে আসছে? শুধুমাত্র এদের এই প্ল্যানগুলোর জন্য। এবং সবথেকে বড় কথা, আজকের দিনে এডুকেশন সিস্টেমে ইন্টারনেট একটা অত্যন্ত ক্রিটিক্যাল ফ্যাক্টর। সেই ইন্টারনেট প্রত্যেকটা স্কুলে যদি দেওয়া হয়, তবেই গ্লোবাল এডুকেশন, যেটা আধুনিক শিক্ষা, সেটা পাওয়া সম্ভব। কেন্দ্র সরকার আপ্রাণ চেষ্টা করেছে, এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এখনও অবধি স্কুলে 63.5% এটা করা গেছে, ইন্টারনেট কানেকশন দেওয়া গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংখ্যাটা কত জানেন? মাত্র 16%, 16%, যেখানে ভারতবর্ষে প্রায় 65%-এর কাছাকাছি চলে গেছে, 2/3 প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গ পড়ে আছে 16%। এবং এই যে মাত্র 65% হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোর অবদানটা সবথেকে বেশি রয়েছে, কেননা এরা বেশিরভাগ স্কুলে করেনি। ফলে ওভারঅল সারা ভারতবর্ষের যা হয়েছে, ধরুন 80% হয়ে গেছে, পশ্চিমবঙ্গে যেহেতু 16% হয়, তাহলে দুটোকে অ্যাভারেজ করলে ওই 65%-এ নেমে চলে আসছে। এদের জন্য ভারত সরকার কমপ্লিট করতে পারছে না। অর্থাৎ এরা নিজেদের স্বার্থে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যাতে অশিক্ষিত থাকে, যাতে বেকার থাকে, যাতে প্রশ্ন করতে না পারে, যাতে তারা ক্যালাস হয়ে থাকে, সেই চেষ্টাটা কীভাবে আপ্রাণভাবে করছে। আর নিজেদের ছেলেমেয়েরা তারা কিন্তু বিদেশি স্কুলে পড়ে, এমনকি 3.5 বছরের জেল খাটা আসামি, সেও নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমেরিকায়। আর মরবে কারা? আপনার আমার ছেলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে পিএম ঊষা বলে একটা প্রকল্প কেন্দ্র সরকার চালু করেছে, যেখানে হায়ার এডুকেশনের জন্য, উচ্চশিক্ষার জন্য কেন্দ্র প্রায় বছরে 13,000 কোটি টাকা দেবে। বুঝতে পারছেন উচ্চশিক্ষা কোন উচ্চ পর্যায়ে চলে যেতে পারে? কিন্তু
এই রাজ্য সরকার সেই মৌ চুক্তিটাই স্বাক্ষর করেনি যাতে করে ওই 13,000 কোটি টাকা আসতে পারে। কেননা তাহলে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেইটাকে মানতে হবে। অর্থাৎ নিজেদের স্বার্থে ওই সিঙ্গুর আন্দোলনে গিয়ে মাতাল মদন কি করেছিল সেইটাও সাধারণ ছেলে মেয়েকে শেখাতে হবে, যাতে জয়গান করে দিদির নামে দুহাত তুলে নাচতে পারে। আর তার বদলে আলটিমেটলি অশিক্ষিত হয়ে থাকলে এরা কোনো দিন চাকরি চাইবে না। চাকরি পেলে এদেরকে আবার ডিএ দিতে হবে। আবার এরা যদি চাকরি পেয়ে ব্যবসা করে ভালো জীবনযাপন করে, তাহলে এদের মিছিলে পতাকাতে হাঁটবে কে? এদের হয়ে বুথ জ্যামটা করবে কে? এদের হয়ে ওই জীবনতলায় বোমাটা বাঁধবে কে? সেই সিস্টেমটাই কিন্তু চালু করছে। আর তাই সেই সিস্টেমটাকে যাতে চেঞ্জ করা যায়, মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, কেউ মাঝখানে ঢুকে ম্যানিপুলেট করতে না পারে, তার চেষ্টাটা আপ্রাণভাবে সিও দপ্তর করে যাচ্ছে, ইলেকশন কমিশন করে যাচ্ছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যদি ভোটটা না দিতে পারি, আমরা যদি পরিবর্তনটা করতে না পারি, আমরা নিজেদের তো ছেড়ে দিন, আমাদের আগামী প্রজন্মের কাছেও কোনোদিন মুখ তুলে তাকাতে পারবো তো? এটাই কিন্তু বাঙালি অস্তিত্ব বাঁচিয়ে রাখার শেষ লড়াই। তাই সেই লড়াইটাকে আলতোভাবে নেবেন না। ইলেকশন কমিশনের এত চেষ্টা, বিরোধীদের এত চেষ্টা, সব কিছুকে জলে ফেলে দেবেন না। নিজের জন্য, নিজের পরিবারের ভবিষ্যতের জন্য এবার সঠিক জায়গায় ভোট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ। সেটা ইলেকশন কমিশন প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে। আর সেই সুযোগ পেয়েও হেলায় হারালে আমাদের জীবন দুর্বিষহ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।